কেবিএস গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে ক্লাস। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ 50টি জিকে প্রশ্নোত্তর, যে প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলি আগে কোনো না কোনো পরীক্ষায় এসেছে এবং তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে কেপি কনস্টেবল, ডাব্লিউপি কনস্টেবল এবং এসআই এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং যারা যারা আমাদের এই কেবিএস গ্রুপ অফ কোচিং ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে সমস্ত রকম জিকে ক্লাস এবং সমস্ত চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এবং তোমরা যদি আমাদের এই ক্লাসের পিডিএফ পেতে চাও তবে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখানে আমরা তোমাদের এই ক্লাসের পিডিএফটি দিয়ে দেব। তো চলো বন্ধুরা, আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন অর্থাৎ 1 নাম্বার প্রশ্ন। 1 নাম্বার প্রশ্নে বলা হয়েছে মানবদেহে মোট অস্থির সংখ্যা কত? তাহলে মানবদেহে মোট অস্থির সংখ্যা বা হাড়ের সংখ্যা যদি বলা হয় তাহলে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 106টি। মানবদেহে কিন্তু মোট 106টি হাড় আছে। আর আজকের প্রশ্নগুলো আমরা তোমাদের অনলাইনার হিসাবে নিয়ে এসেছি, কারণ এমসিকিউ বা অপশনের মাধ্যমে যদি তোমাদের ক্লাসটি করানোর চেষ্টা করি তবে অবশ্যই প্রচুর সময় লাগবে, আর আমরা চাই না তোমাদের কোনো মতে সময় নষ্ট হোক। তার জন্য আমরা তোমাদের জন্য এই ক্লাসটি অনলাইনার হিসাবে নিয়ে এসেছি। তো আজকের ক্লাসে 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্নে বলা হয়েছে মানবদেহের সবথেকে ছোট হাড়ের নাম কি? তাহলে মানবদেহের সবথেকে ছোট হাড় কিন্তু হয়ে যাবে স্টেপিস হাড়। তাহলে আমরা প্রথম প্রশ্নে যেটা দেখলাম যে মানবদেহে মোট অস্থি বা হাড়ের সংখ্যা 206টি। এই 206টি হাড়ের মধ্যে কিন্তু বিভিন্ন নাম আছে, এক একটা হাড়ের এক একটি নাম আছে। তার মধ্যে মানবদেহের যে সবচেয়ে ছোট হাড় সেটা কিন্তু হয়ে যাবে স্টেপিস, যা কানে অবস্থিত। 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নে বলা হয়েছে বিশ্ব ক্যান্সার দিবস কবে হয়? তাহলে বিশ্ব ক্যান্সার দিবস কিন্তু পালন করা হয় 4 ফেব্রুয়ারি। এই 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় ক্যান্সার রোগী সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্নে বলা হয়েছে বুলবুল ঝড় এর কত সালে হয়েছিল? তাহলে এই বুলবুল যে ঝড়টি হয়েছিল, একটা বিধ্বংসী ঘূর্ণিঝড় বুলবুল, সেটা কিন্তু হয়েছিল 2019 সালে। আর যদি বলা হয় বুলবুল যে ঝড়টি হয়েছিল তার নামকরণ কোন দেশ করেছিল, তাহলে কিন্তু হয়ে যাবে পাকিস্তান এই বুলবুল ঝড়টির নামকরণ করেছিল। 5 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার প্রশ্নে বলা হয়েছে কুলিক পাখিয়ালয় কোথায় অবস্থিত? তাহলে এই কুলিক পাখিয়ালয় এটা কিন্তু তোমরা হয়তো সকলেই জানো যে পশ্চিমবঙ্গ রাজ্য কিন্তু এই কুলিক পাখিয়ালয় অবস্থিত। পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জেলায় এই পাখিয়ালয়টি অবস্থিত যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। 6 নাম্বার প্রশ্ন। 6 নাম্বার প্রশ্নে বলা হয়েছে ভারতে মোট কতগুলি রেলওয়ে জোন আছে? তাহলে কিন্তু ভারতে মোট 18টি রেলওয়ে জোন আছে এবং ভারতের যে রেল ব্যবস্থা সেটা কিন্তু 18টি জোনের মাধ্যমে ভাগ করে দেওয়া আছে, যার মধ্যে সবথেকে নবীনতম রেলওয়ে জোন কিন্তু হয়ে যাবে উত্তর পূর্ব উপকূলীয় রেলওয়ে জোন। সেটা কিন্তু সবথেকে নতুন রেলওয়ে জোন, যার সদর দপ্তর কিন্তু বিশাখাপত্তনমে অবস্থিত। 7 নাম্বার প্রশ্ন। 7 নাম্বার প্রশ্নে বলা হয়েছে অরুণাচল প্রদেশের রাজ্য পাখির নাম কি? তাহলে অরুণাচল প্রদেশের যে রাজ্য পাখি তা কিন্তু হয়ে যাবে গয়াল। তাহলে এই গয়াল পাখিটি কিন্তু হয়ে যাবে অরুণাচল প্রদেশের রাজ্য পাখি। আর যদি বলা হয় পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি, তবে কিন্তু অবশ্যই হয়ে যাবে সাদাগোলা মাছরাঙা। পশ্চিমবঙ্গের জাতীয় প্রতীক সমস্তগুলো কিন্তু জেনে রাখবে। যেরকম পশ্চিমবঙ্গের যদি বলা হয় জাতীয় পাখি তবে কিন্তু হয়ে যাবে সাদাগোলা মাছরাঙা, এবং পশু যদি বলা হয় তবে কিন্তু হয়ে যাবে মেছো বিড়াল। তোমরা সব কিছু মনে রাখবে। আর গাছের ক্ষেত্রে হয়ে যাবে ছাতিম, এবং ফুল ক্ষেত্রে ফুল যদি বলা হয় তাহলে কিন্তু হয়ে যাবে শিউলি ফুল, পশ্চিমবঙ্গের জাতীয় ফুল। 8 নাম্বার প্রশ্ন। 8 নাম্বার প্রশ্নে বলা হয়েছে সৌদি আরবের মুদ্রার নাম কি? তাহলে সৌদি আরবের মুদ্রা কিন্তু হয়ে যাবে রিয়াল। তাহলে সৌদি আরবের মুদ্রাকে কিন্তু বলা হয় রিয়াল। 9 নাম্বার প্রশ্ন। 9 নাম্বার প্রশ্নে বলা হয়েছে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? তাহলে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ যদি বলা হয় যা তাহলে কিন্তু তা হয়ে যাবে আর্যভট্ট। বিখ্যাত জ্যোতির্বিদ আর্যভট্টর নাম অনুসারেই কিন্তু ভারতের প্রথম উপগ্রহের নামকরণ করা হয়েছিল। 10 নাম্বার প্রশ্ন।
10 নম্বর প্রশ্ন একটা নৃত্য থেকে প্রশ্ন। এই নৃত্য থেকে কিন্তু তোমাদের প্রত্যেকটি পরীক্ষায় 1টি থেকে 2টি প্রশ্ন দিয়ে থাকে। তাহলে 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য? তাহলে এই কুচিপুড়ি কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটা নৃত্য, ঠিক আছে। তাহলে কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য। আর এই ভাষার যদি বলা হয় ভাষার ভিত্তিতে ভারতের প্রথম কোন রাজ্য ভাগ হয়েছিল, তখন কিন্তু হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ, যা 1956 সালে ভাষার ভিত্তিতে গড়ে ওঠা প্রথম রাজ্য ভারতের এই অন্ধ্রপ্রদেশ রাজ্য। এবং এই অন্ধ্রপ্রদেশ রাজ্যেরই বিখ্যাত নৃত্য হচ্ছে কুচিপুড়ি নৃত্য। তার পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করেছে কোন প্রণালী? তাহলে ইউরোপ মহাদেশ এবং আফ্রিকা মহাদেশ, এই দুটি মহাদেশকে কিন্তু পৃথক করেছে বা আলাদা করেছে জিব্রাল্টার প্রণালী। এই জিব্রাল্টার প্রণালীর মাধ্যমেই এই দুটি দেশ বিভক্ত হয়েছে, মহাদেশ বিভক্ত হয়েছে। 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? তাহলে মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি কিন্তু হয়ে যাবে থাইরয়েড গ্রন্থি। এই থাইরয়েড গ্রন্থি হচ্ছে মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে বায়োপসি টেস্ট কোন রোগ নির্ণয়ের জন্য করা হয়? তাহলে বায়োপসি যে টেস্টটি আছে সেটি কিন্তু ক্যান্সার রোগ নির্ণয়ের জন্য করা হয়। তাহলে ক্যান্সার রোগ নির্ণয়ের জন্য বায়োপসি টেস্ট করা হয়। আর যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়, তা কিন্তু হয়ে যাবে 4 ফেব্রুয়ারি। 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে টিউবারকুলোসিস রোগে মানব শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয়? তাহলে টিউবারকুলোসিস রোগে কিন্তু মানবদেহের কিন্তু ফুসফুস যে অঙ্গটি আছে সেটি কিন্তু আক্রান্ত হয়। তাহলে ফুসফুস টিউবারকুলোসিস রোগে আক্রান্ত হয়। 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? তাহলে মানুষের ক্রোমোজোম সংখ্যা, এই প্রশ্নটি হচ্ছে বিভিন্ন পরীক্ষায় বহুবার এসেছে। তাহলে মানুষের ক্রোমোজোম সংখ্যা হয়ে যাবে 46টি বা 23 জোড়া। 23 জোড়া বা 46টি, যেটা তোমাদের অপশানে থাকবে তা কিন্তু হয়ে যাবে। আর এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে কিন্তু আমাদের 44টি হচ্ছে অটোজোম এবং 2টি হচ্ছে সেক্স ক্রোমোজোম। 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম কি? তাহলে ম্যালেরিয়া যার জন্য হয়ে থাকে সেই রোগের যে জীবাণুটা সেটা কিন্তু হয়ে যাবে প্লাজমোডিয়াম ভাইভাক্স। এই প্লাজমোডিয়াম ভাইভাক্স নামক যে জীবাণু, তার জন্যই কিন্তু আমাদের ম্যালেরিয়া রোগটি বা ম্যালেরিয়ার জ্বরটি হয়ে থাকে। আর এই প্লাজমোডিয়াম ভাইভাক্স যে জীবাণুটা, এটা কিন্তু গ্রহণ করে শ্রী এনোফিলিস মশা। শ্রী এনোফিলিস মশার মাধ্যমেই কিন্তু ম্যালেরিয়া রোগটি ছড়ায়। 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি ফুল ফর্ম সম্বন্ধে প্রশ্ন, যে STH এর পুরো নাম কি? তাহলে STH এর পুরো নাম কিন্তু হয়ে যাবে সোমাটোট্রফিক হরমোন। তাহলে সোমাটোট্রফিক হরমোন এর পুরো নামই সংক্ষেপ নাম STH, এবং STH এর পুরো নাম হচ্ছে সোমাটোট্রফিক হরমোন। 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে কলেরা রোগের টিকা কে আবিষ্কার করেন? তাহলে কলেরা রোগের টিকা এটা কিন্তু আবিষ্কার করেন রবার্ট কোচ। তোমরা জানো যে কলেরা হচ্ছে একটি বিরাট বড় মহামারী, যেই গ্রামে আগের দিনে হতো সেটা কিন্তু একদম ধ্বংস করে দিত। এই কলেরা রোগটি কিন্তু এর যে টিকা আবিষ্কার করেছিল সেটা কিন্তু রবার্ট কোচ আবিষ্কার করেছিল। 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে চিংড়ির রেচন অঙ্গের নাম কি? তাহলে চিংড়ি এই যে চিংড়ির রেচন অঙ্গ কিন্তু হয়ে যাবে সবুজ গ্রন্থি। তাহলে সবুজ গ্রন্থি হয়ে যাবে চিংড়ির রেচন অঙ্গ। এই প্রশ্নটি কিন্তু তোমাদের বিগত WBB পরীক্ষাতেই এসেছিল। 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে চিংড়ির গমন অঙ্গের নাম কি? তাহলে আগেরটা ছিল হচ্ছে চিংড়ির রেচন অঙ্গের নাম কি, এখন একটা প্রশ্নটা বলা হয়েছে চিংড়ির গমন অঙ্গের নাম কি, অর্থাৎ কোন অঙ্গের মাধ্যমে চিংড়ি গমন করে থাকে, অর্থাৎ স্থান পরিবর্তন করে থাকে। তাহলে চিংড়ির গমন অঙ্গ কিন্তু হয়ে যাবে প্লিওপট। তাহলে প্লিওপট এর মাধ্যমে কিন্তু চিংড়ি গমন করে থাকে। 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে মুখ্যমন্ত্রী হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে? তাহলে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হতে গেলে কিন্তু সর্বনিম্ন 25 বছর বয়স হলেই কিন্তু তুমি মুখ্যমন্ত্রী হতে পারবে। সেই প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও সেম, অর্থাৎ 25 বছর। কিন্তু রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি, রাজ্যপাল, তার জন্য কিন্তু মিনিমাম 35 বছর বয়স হওয়া প্রয়োজন।
পরবর্তী প্রশ্ন অর্থাৎ আজকের ক্লাসের 22 নম্বর প্রশ্ন। আজকের ক্লাসের 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসরকালীন বয়স কত? অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর ঘোষণা করে থাকে? তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কিন্তু তোমরা সকলেই হয়তো জানো 65 বছর বয়সে হচ্ছে অবসর ঘোষণা করে থাকে। আর যদি বলা হয় হাইকোর্টের বিচারপতিদের ক্ষেত্রে তাহলে কিন্তু হয়ে যাবে তা 62 বা 62 বছর বয়সে কিন্তু হাইকোর্টের বিচারপতিরা অবসর ঘোষণা করে থাকে। 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে? তাহলে হাইকোর্টের যে প্রধান বিচারপতি তারকে শপথ বাক্য কে পাঠ করান? তাহলে হাইকোর্টের প্রধান বিচারপতিকে কিন্তু শপথ বাক্য পাঠ করান হচ্ছে রাজ্যপাল। আর যদি বলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে শপথ বাক্য পাঠ করান তখন কিন্তু হয়ে যাবে এটা রাষ্ট্রপতি। সেমভাবে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান আবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এবং রাজ্যের ক্ষেত্রে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান হচ্ছে হাইকোর্টের প্রধান বিচারপতি। আর এই প্রশ্নটা সঠিক উত্তর যে হাইকোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল। 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তাহলে তোমরা হয়তো সকলেই জানো যে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কিন্তু ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। আর যদি বলা হয় স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন তখন হয়ে যাবে পণ্ডিত জওহরলাল নেহেরু, এবং যদি বলা হয় উপরাষ্ট্রপতি কে ছিলেন তাহলে হয়ে যাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 25 নম্বর প্রশ্ন। 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের পঞ্চবার্ষিকী ভারতের পঞ্চায়েতি রাজ কত সালে শুরু হয়েছিল? তাহলে ভারতে পঞ্চায়েতি রাজ অর্থাৎ পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কিন্তু শুরু হয়েছিল 1959 সালে। এই 1959 সালে কিন্তু প্রথম রাজস্থানে এই পঞ্চায়েতি ব্যবস্থাটা শুরু হয়েছিল। তারপর 26 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা রিপিট হয়েছে যে ভারতের প্রথম রাষ্ট্রপতিকে, যেটা আমরা এখনই দেখলাম ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে, তোমরা স্কিপ করতে পারো। 27 নম্বর প্রশ্ন। 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন? তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু আমরা একটু আগেই বললাম প্রশ্নের ব্যাখ্যা দেওয়ার সময় যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করেন বা নিয়োগ করে থাকেন কিন্তু রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতির দ্বারাই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়। 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে বৃক্কের ভেতরে স্তরকে কি বলা হয়? তাহলে বৃক্কের ভেতরের স্তর অর্থাৎ বৃক্কের ভেতরের স্তরটাকে কিন্তু বলা হয় মেডেলা। তাহলে মেডেলা হচ্ছে বৃক্কের ভিতরের স্তর। তোমাদের প্রশ্নগুলি এরকম করে দেওয়া থাকে মেডেলা কি, তাহলে কিন্তু হয়ে যাবে বৃক্কের ভেতরের স্তর। 29 নম্বর প্রশ্ন। 29 নম্বর প্রশ্নে বলা হয়েছে ক্ষমতার ব্যবহারিক এককের নাম কি? তাহলে ক্ষমতার ব্যবহারিক একক কিন্তু হয়ে যাবে ওয়াট। তাহলে ক্ষমতার ব্যবহারিক একক ওয়াট। 30 নম্বর প্রশ্ন। 30 নম্বর প্রশ্নে বলা হয়েছে কাঁচ তৈরিতে কি কি কাঁচামাল প্রয়োজন হয়? অর্থাৎ এই কাঁচ তৈরিতে কি কি কাঁচামাল ব্যবহার করা হয়? তাহলে কাঁচ তৈরিতে কিন্তু বালি, সোডা ও চুন এই কাঁচামালগুলি ব্যবহার করা হয়। তাহলে বালি, সোডা ও চুনাপাথর এই সমস্ত উপকরণ কিন্তু কাঁচ শিল্পের প্রধান কাঁচামাল। 31 নম্বর প্রশ্ন। 31 নম্বর প্রশ্নে বলা হয়েছে স্তন্যপায়ী প্রাণীর করোটির সংখ্যা কত? তাহলে স্তন্যপায়ী প্রাণীর করোটির সংখ্যা কিন্তু হয়ে যাবে 12 জোড়া। 12 জোড়া বা 24টি। তাহলে করোটি স্নায়ুর সংখ্যা কিন্তু 12 জোড়া বা 24টি। 32 নম্বর প্রশ্ন। 32 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন রাশির একক ডাইন সেকেন্ড? তাহলে কোন রাশির একক হচ্ছে ডাইন সেকেন্ড? তাহলে কিন্তু বল, এই বলের একক কিন্তু হয়ে যাবে ডাইন সেকেন্ড। 33 নম্বর প্রশ্ন। 33 নম্বর প্রশ্নে বলা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন? তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্য গ্রেট ন্যাশনাল হিরো, আমাদের সবারই এক হিরো নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কিন্তু ছিলেন চিত্তরঞ্জন দাস। আর এই চিত্তরঞ্জন দাসই কিন্তু আমাদের দেশবন্ধু নামে পরিচিত। 34 নম্বর প্রশ্ন। 34 নম্বর প্রশ্নে বলা হয়েছে অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি? তাহলে অন্ধ্রপ্রদেশের রাজধানী কিন্তু হয়ে যাবে অমরাবতী। তাহলে অন্ধ্রপ্রদেশ রাজ্যের আগের রাজধানী ছিল কিন্তু হায়দ্রাবাদ, কিন্তু তোমরা জানো 2014 সালে অন্ধ্রপ্রদেশ রাজ্যটিকে ভেঙে দুটি রাজ্য স্থাপন করা হয়, একটি অন্ধ্রপ্রদেশ এবং অপরটি তেলেঙ্গানা, এবং সেই তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হয়ে যায় হায়দ্রাবাদ, এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের নতুন রাজধানী হয়ে যায় কিন্তু অমরাবতী। 35 নম্বর প্রশ্ন। 35 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাপুজি নামে কে পরিচিত? তাহলে বাপুজি নামে কিন্তু পরিচিত হয়ে যাবে জগজ্জীবন রাম। তাহলে জগজ্জীবন রামই কিন্তু বাপুজি নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 36 নম্বর প্রশ্ন। 36 নম্বর প্রশ্নে বলা হয়েছে ঘূর্ণিঝড় ফণী শব্দের অর্থ কী? তাহলে ঘূর্ণিঝড় ফণী এই শব্দটির অর্থ কিন্তু হয়ে যাবে সাপ। এটা একটা
ঘূর্ণিঝড়, সেটা বিধ্বংসী ঘূর্ণিঝড় ফণী, যার অর্থ কিন্তু হয়ে যাবে সাপ। 37 নম্বর প্রশ্ন। 37 নম্বর প্রশ্নে বলা হয়েছে ঘানা পাখিয়ালয় কোথায় অবস্থিত? তাহলে ঘানা পাখিয়ালয় এটা কিন্তু অবস্থিত হচ্ছে রাজস্থান রাজ্যে। তাহলে রাজস্থান রাজ্যে ঘানা পাখিয়ালয় অবস্থিত। 38 নম্বর প্রশ্ন। 38 নম্বর প্রশ্নে বলা হয়েছে পূর্ব রেলের সদর দপ্তরের নাম কি? তাহলে পূর্ব রেল যেখানে সদর দপ্তর অবস্থিত তার নাম কিন্তু হয়ে যাবে কলকাতা, অর্থাৎ কলকাতায় পূর্ব রেলের সদর দপ্তর অবস্থিত। 39 নম্বর প্রশ্ন। 39 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? তাহলে বিশ্ব অরণ্য দিবস, এই দিবস থেকে তোমরা কয়েকদিন আগেই তোমাদের ফুড এসআই পরীক্ষা হয়ে গেছে, তোমরা দেখেছো প্রতিটি শিফটে 2 থেকে 3টি করে এই দিবস সংক্রান্ত প্রশ্ন দিয়েছে। সেভাবেই কিন্তু আপকামিং তোমাদের সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু এই দিবস সংক্রান্ত প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা দেখে রাখবে। তাহলে এই যে বিশ্ব অরণ্য দিবস এটা কিন্তু পালন করা হয় 21শে মার্চ তারিখে। তাহলে 21শে মার্চ তারিখে কিন্তু বিশ্ব অরণ্য দিবস পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আজকের ক্লাসের 40 নম্বর প্রশ্ন। 40 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিশ্ব এইডস দিবস কবে পালন হয়? তাহলে বিশ্ব এইডস দিবস এটা কিন্তু পালন করা হয় 1 ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বর মাসের 1 তারিখ কিন্তু বিশ্ব এইডস দিবস পালন করা হয়। 41 নম্বর প্রশ্ন, তামাশা কোন রাজ্যের নৃত্য? তাহলে কুচিপুড়ি আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে কুচিপুড়ি কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য, সেরকমভাবে তামাশা এটি কিন্তু মহারাষ্ট্রের একটি নৃত্য, মহারাষ্ট্র। তাহলে তামাশা কোন রাজ্যের নৃত্য? তাহলে কিন্তু হয়ে যাবে মহারাষ্ট্র। 42 নম্বর প্রশ্ন। 42 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতনাট্যম কোন রাজ্যের লোকনৃত্য? তাহলে ভারতনাট্যম যে লোকনৃত্যটি সেটি কিন্তু তামিলনাড়ু রাজ্যে প্রচলিত। তাহলে ভারতনাট্যম তামিলনাড়ু রাজ্যের একটি প্রচলিত লোকনৃত্য। 43 নম্বর প্রশ্ন। 43 নম্বর প্রশ্নে বলা হয়েছে র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশকে চিহ্নিত বা সীমারেখা? অর্থাৎ র্যাডক্লিফ লাইন যে আছে সেটা কোন দুটি দেশের মধ্যে সীমারেখা নির্ধারণ করে? তাহলে র্যাডক্লিফ লাইন কিন্তু হয়ে যাবে ভারত ও পাকিস্তানের মধ্যে এটা সীমারেখাটা আলাদা করে থাকে। 44 নম্বর প্রশ্ন। 44 নম্বর প্রশ্নে বলা হয়েছে ডুরান্ট লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে? তাহলে ডুরান্ট লাইন এই লাইনটি কিন্তু পাকিস্তান ও আফগানিস্তান, কারণ এটা প্রথমে ভারত ও আফগানিস্তানের মধ্যে পৃথক করেছিল, কিন্তু তোমরা বর্তমানে জানো যে কাশ্মীরের যে অংশটা পাকিস্তান দখল করে রেখেছে সেখানেই হচ্ছে আমাদের এই ডুরান্ট লাইনটা আছে। তোমরা এখানে পাকিস্তান না করে এটা ইন্ডিয়াও করতে পারো, যে ভারত আর আফগানিস্তানের মধ্যে কিন্তু এই ডুরান্ট লাইনটা অবস্থিত। 45 নম্বর প্রশ্ন। 45 নম্বর প্রশ্নে বলা হয়েছে থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ের জন্য কোন পরীক্ষা করা হয়? তাহলে থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ের জন্য কিন্তু হিমোগ্লোবিন টেস্ট করা হয়। তাহলে থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ের জন্য হিমোগ্লোবিন টেস্ট করা হয়। আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 46 নম্বর প্রশ্ন। 46 নম্বর প্রশ্নে বলা হয়েছে টাইফয়েড রোগ শনাক্তকরণের জন্য কোন টেস্ট করা হয়? তাহলে টাইফয়েড যে রোগটি হয় তা শনাক্তকরণ করা হয় কিন্তু টাইফিওড নামক টেস্টের মাধ্যমে। 47 নম্বর প্রশ্ন। 47 নম্বর প্রশ্নে বলা হয়েছে রিকেট রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয়? তাহলে রিকেট রোগে কিন্তু অস্থি বা হাড় আক্রান্ত হয়। এটা শিশুদের ক্ষেত্রে হয়ে থাকে ভিটামিন ডি এর অভাবে শিশুদের পায়ের হাড় এবং হাতের হাড় বেঁকে যায়, যাকেই আমরা রিকেট রোগ বলে থাকি। আর এই রিকেট রোগটি, যেটা এই প্রশ্নটাই ছিল যে রিকেট রোগ শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয়, তাহলে অবশ্যই হাড় বা অস্থি আক্রান্ত হয়। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 48 নম্বর প্রশ্ন। 48 নম্বর প্রশ্নে বলা হয়েছে ধানের ক্রোমোজোম সংখ্যা কত? তাহলে ধান গাছের ক্রোমোজোম সংখ্যা কিন্তু হয়ে যাবে 24টি। আমরা মানুষের ক্ষেত্রে দেখেছিলাম যে মানবদেহে বা মানুষের ক্রোমোজোম সংখ্যা কিন্তু হয়ে যাবে 46টি বা 23 জোড়া, আর ধান গাছের ক্ষেত্রে 24টি বা 12 জোড়া। 49 নম্বর প্রশ্ন। 49 নম্বর প্রশ্নে বলা হয়েছে কলেরা রোগের জীবাণুর নাম কি? যে জীবাণুর কারণে যে কলেরা রোগটি হয় সেই জীবাণুটি হয়ে ভিব্রিও কলেরি। তাহলে এই ভিব্রিও কলেরি এই জীবাণুটির কারণেই কিন্তু কলেরা রোগটির সংক্রমণ হয়ে থাকে। 50 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন। 50 নম্বর প্রশ্নে বলা হয়েছে পোলিও রোগের জীবাণুর নাম কি? তাহলে এই পোলিও রোগের জীবাণু কিন্তু হয়ে যাবে পোলিও ভাইরাস। তোমাদের এমনভাবেও প্রশ্নটি আসতে পারে যে পোলিও ভাইরাস ঘটিত রোগ, না ব্যাকটেরিয়া ঘটিত রোগ, না আদ্যপ্রাণী ঘটিত রোগ? তাহলে কিন্তু অবশ্যই পোলিও ভাইরাস যেহেতু আছে আমাদের জীবাণুর মধ্যেই কিন্তু আমরা নামটি পেয়ে যাচ্ছি যে পোলিও ভাইরাস। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নোত্তর। তোমাদের ক্লাসটি কেমন লাগলো তা অবশ্যই জানাবে, এবং ক্লাসটি যদি ভালো লাগে এবং উপকারে মনে হয় তো বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবে না। এবং আমাদের এই ক্লাসের PDF পেতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানে আমরা এই ক্লাসের PDFটি দিয়ে দেব। এবং
আবার বলতে চাই, যারা যারা তোমরা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সময়ে এরকম গুরুত্বপূর্ণ জিকে ক্লাস এবং সমস্ত চাকরির পরীক্ষার আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।